অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল দম্পতির ৬,০০০ কোটি টাকার সম্পদ। আনন্দ পুলিশ সমবায় সমিতির নামে কথিত আবাসনের আড়ালে দখল বাণিজ্য। কত জায়গায় বিচার দিলাম, কোন জায়গায় বিচার আর পাইলাম না। খাওয়ানোই বলতে খাবার সব শেষ করে দিয়েছে। চুরিহাট্টার ট্র্যাজেডির সেই ভবনে আবারও প্লাস্টিক পণ্যের গুদাম। সড়কের হোটেলে খোলা এলপি সিলিন্ডারের ব্যবহার বাড়িয়েছে ঝুঁকি। আগুন লাগার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সহায়ক ভূমিকা পালন করে। কুয়েটে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা। আসামি অজ্ঞাত প্রায় ৫০০ জন। ক্যাম্পাস জুড়ে আজ বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শনী কর্মসূচি। স্কুলের ম্যানেজিং কমিটিতে বিএনপি নেতার নাম না থাকায় বরিশাল শিক্ষা বোর্ডে অনুসারীদের হট্টগোল। চেয়ারম্যানকে হুমকি। আমার কাছে একটা আবদার, যদি ২ নম্বরকে যে সিটদার আছে এটা আমাকে দেন। এই ইয়াং পোলাপন তো এখন হঠাৎ রক্ত গরম। আমার নামটা নিচে দিয়ে সালাম আওয়ামী লীগের নেতা তার ওয়াই করে সবাই আওয়ামী লীগ। ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে চুরির টাকা উদ্ধারে চাল পড়া খাওয়া হলো কোমলমতিদের। অভিভাবকদের মধ্যে ক্ষোভ, জড়িত শিক্ষকদের আইনের আওতায় আনার দাবি। ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় এই সিদ্ধান্ত। দিল্লির মসনদ দখলে রেখা গুপ্তের বাজিমাত। চতুর্থবারের মতো বসতে যাচ্ছেন কোন নারী মুখ্যমন্ত্রী। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি কত টাকার মালিক হতে পারেন? ১ কোটি, ২ কোটি? না, একজন অতিরিক্ত ডিআইজি এবং তার স্ত্রীর সম্পদের পরিমাণ ৬,০০০ কোটি টাকার বেশি। এর সবই করেছেন ক্ষমতার অপব্যবহার করে। কথিত আবাসন প্রতিষ্ঠানের আড়ালে অন্যের জমি দখলের অভিযোগ আছে তার বিরুদ্ধে। বুধবার সাবেক পুলিশ কর্তা গাজী মোজাম্মেল হক ও তার স্ত্রী সন্তানের নামে থাকা জমি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। শাহিনুর আলমের ছবিতে আরো জানাচ্ছেন হাবিব রহমান। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হিন্দুপাড়া রোড নামে স্থানীয়দের কাছে পরিচিত, কিন্তু এই রোডের মাঝামাঝি ঠিক এভাবেই দেওয়াল তুলে দিয়েছে আনন্দ হাউজিং কর্তৃপক্ষ। কিন্তু কেন, এটি আমরা জানতে চাই স্থানীয়দের কাছে। ডিআইজি মুজাম্মেল সাহেব এলাকার প্রভাবশালী লোক যারা ছিল ওদের নিয়ে অনেকের উড়াই দিছে। আমার মা মরছে, এই লাশ আমি এই আমার ঘরের পাশে আমি এই লাশটা ঘুরে তারপরে আমার মঞ্জিল গোলা নিচ্ছি। বাড়িটা আমাদের এই পাশে আরো অনেকগুলো হিন্দু বাড়ি আছে, মুসলমান বাড়ি আছে। এরা কেউ এদিক দিয়ে আসা যাওয়া করতে পারতেছে না এই রাস্তার কারণে, এই বাউন্ডারির কারণে। এই ভূমিদস্যুর কাছে অসহায় ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিও। সরকারি বরাদ্দ ইউনিয়ন পরিষদ থেকে এবং উপজেলা পরিষদ থেকে 3বার বরাদ্দ আসছে, কিন্তু আমি পুলিশ হাউজিংয়ের এই বাউন্ডারির কারণে বা যে কোনো কারণে ওদের চাপের কারণে রাস্তাটা শেষ পর্যন্ত করা হয় নাই। এটা আসলে কিছু করার নেই, আমাদের ক্ষমতা আমরা হাত খাটো ছিল, পারি নাই। ওনাদের শক্তির কাছে আমরা আসলে খর্বশক্তির। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা, যেদিকে চোখ যায় শুধু বালু দিয়ে ভরাট করা হয়েছে ফসলি জমি, খেলার মাঠ, জলাশয়। কিছু জমি নামমাত্র মূল্যে কেনা হলেও বাকি সব দখল করা। কেউ বাধা দিতে গেলেই থানায় নিয়ে করা হতো নির্মম নির্যাতন। এসবেরই নেপথ্যে ছিলেন অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক। এই মোজাম্মেলের হাতেই সর্বস্ব খুইয়েছেন হাজী সুলাইমান। তার ৫ বিঘার মাছের ঘের পুরোটাই দখল করেছেন পুলিশের এই কর্মকর্তা। বিনিময়ে দেননি একটি কানাকড়িও। প্রত্যেক সম্পত্তি প্রায় ৫ বিঘা জমি। এইটার মধ্যে পুলিশ হাউজিংয়ে ডিআইজির দোয়াই দিয়া, এই পুলিশ হাউজিংয়ের নাম দিয়া এলাকার ফলাফানে এই বালু ফালাইলো। কত জায়গায় বিচার দিলাম, কোনো জায়গায় বিচার আর পাইলাম না। ও সিয়ামারে পরে কইতেছে, কয় দেখেন আপনি জয় কিছু করছেন সব তো আমগো কাছে আইয়ে
তাই আপনি আর একটা দরখাস্ত করেন না, কিছু করেন না, যদি করেন তো আপনার ক্ষতি হইব। খাওয়ানোই বলতে গেছি, খাবার সব শেষ করে দিছে। আরেক ভুক্তভোগী আব্দুস সাত্তার, তার 30 শতক জায়গাও কোনো টাকা না দিয়েই দখল করেছেন গাজী মুজাম্মেল। হেরা সাইনবোর্ড দিছে, সেই সাইনবোর্ড আমি খুলে নিয়ে পরিশোধ থুইছি, থোয়ার পরে থানাতে নেয় পুলিশ এনে, পরে পুলিশ কাছে আমার দিয়ে দিয়ে বলে সমস্ত রায়তে রাখলো। তো পুলিশের যা কি ঘটনাটা তো নিজে বুঝে নই, জানে নই, দৌড়ে নিয়ে তো আর ই করে না, আদর করে না, থানায় নিয়ে আবার মারধর করছে। আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির নামে সব দখল চললেও কাগজে কলমে মালিক দেখানো হয়েছে গাজী মুজাম্মেলের স্ত্রী ফারজানা মুজাম্মেলকে, আর তার প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে আনন্দ প্রপার্টিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানের দখলে রয়েছে 3000 বিঘা জমি, যার আনুমানিক বাজার মূল্য 6000 কোটি টাকার বেশি। 17 BCS পুলিশ ক্যাডারের এই কর্মকর্তা তার সিনিয়রদের নাম ভাঙিয়েও কামিয়েছেন অনেক কিছু। মাঝে মধ্যেই রূপগঞ্জের প্রকল্প এলাকায় তার আলিশান খামার বাড়িতে নিয়ে যেতেন তাদের। কখনো কখনো শোডাউনেও কাজে লাগাতেন পুলিশের সিনিয়র এসব কর্মকর্তাদের। যমুনার ক্যামেরা দেখে ডিআইজি মুজাম্মেলের মাধ্যমে ক্ষতিগ্রস্তরা জড়ো হতে থাকেন। বেরিয়ে আসতে থাকে আরও নানা অনিয়মের খবর। নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে মুখে কুলু পেটেছিলেন গাজী মুজাম্মেল। এই প্রকল্পের সঙ্গে বাংলাদেশ পুলিশের কোনো সম্পর্ক নেই জানালেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এই পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে গাজী মুজাম্মেল হকের নামে থাকা 65 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার স্ত্রী ফারজানা মুজাম্মেল ও মেয়ে গাজী বুশরা তাবাসসুমের নামে থাকা জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দের নির্দেশ দেওয়া হয়েছে পরিবারের 28টি ব্যাংক অ্যাকাউন্টও। হাবিব রহমান, যমুনা নিউজ, ঢাকা। পুরান ঢাকার চুরিহাট্টায় যে ভবনে বিস্ফোরণে মারা গিয়েছিলেন 71 জন, সেই ভবনে আবারও ঘাঁটি গেড়েছে প্লাস্টিক পণ্য। মেরামতের পর ভবন মালিক প্লাস্টিক পণ্যের গুদাম ও দোকান ভাড়া দিয়েছেন। আবাসিক হিসেবে ভাড়া দিতে মেরামত করা হচ্ছে ভবনের একটি ফ্লোরও। সড়কের হোটেলে খোলা সিলিন্ডার ব্যবহারও চলছে দেদারছে। অথচ ঘটনার পর দেয়া প্রতিবেদনের সুপারিশে আবাসিক ভবনে প্লাস্টিক পণ্য না রাখার সুপারিশ করেছিল ফায়ার সার্ভিস। বন্ধ করতে বলা হয়েছিল খোলা সিলিন্ডার ব্যবহারও। মাহফুজ মিঠুর ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। পুরান ঢাকার স্বাভাবিক ব্যস্ততা চুড়িহাট্টার মোড়ে, জীবন চলছে তার স্বাভাবিক গতিতে। এখানেই ঘটেছিল ভয়াবহ এক বিস্ফোরণ। স্বাভাবিকতার মাঝে এখনও সেই বিভীষিকা তাড়া করে ফেরে স্থানীয়দের। হুন্ডা, সিএনজি, অটো মোটর যা আছে সবটি শেষ হয়ে গেছে। এইগুলো চোখের সামনে দেখলাম আর কি, সব গেল। এমন ভয়ানক ঘটনার পর কতটা বদলেছে চুড়িহাট্টার মোড়। রাসায়নিকের ডিপো সেই ওয়াহিদ ম্যানশন। আমরা শুরুতেই যাই ভবনটির আন্ডারগ্রাউন্ডে। আবারও এখানে তৈরি করা হয়েছে গুদাম। রাসায়নিকের বদলে এবার প্লাস্টিক পণ্য। ভাড়া নিয়েছেন রোহান এন্টারপ্রাইজের হাসান খন্দকার। আন্ডারগ্রাউন্ডে কি এই মালামাল রাখার কোনো সুযোগ আছে? সেটা তো আমরা বলতে পারবো না, সেটা আপনি জমিদারকে জিজ্ঞেস করেন। 5 বছর আগে এই বিল্ডিংয়ে আগুন লাগছিল জানেন, এই গোডাউন থেকেই। এক্স্যাক্টলি একটা ইনফরমেশন তো আমি আপনাকে দিতে পারতেছি না। আপনি জানেন কি না? জানি তো। তারপর আপনারা এখানে ভাড়া নিয়েছেন? এগুলো বসের সাথে কথা বলেন। দোতলার যে লাইটার কারখানা থেকে বিস্ফোরণ, সেটি 2 বছর আগে সংস্কার করে ভাড়া দেয়া হয়েছে 2টি ব্যাংকে, আরেক পাশে একটি গুদাম। 3 তলা যেন ধ্বংসস্তূপ। বিস্ফোরণ আর আগুনের চিহ্ন দেয়ালে এখনও স্পষ্ট। তাপে অনেক জায়গায় উঠে গেছে পলেস্তরা, পুড়ে গেছে ফ্লোরের টাইলস, দরজার চৌকাঠো। এখানেই জীবন্ত দগ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন। আগুনের ক্ষত আর পোড়া গন্ধ ওয়াহিদ মেনশনের পুরোটা ভবন জুড়ে। এখান থেকে লাগা আগুনেই মারা গিয়েছিলেন 71 জন মানুষ। অথচ ঘটনার 2 বছরের মাথায় একই ভবনে একই সঙ্গে আবাসিক এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন ভবনটির মালিকরা। একপাশে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন। তারা বলছেন ভবনটির অবস্থা খুবই নাজুক।
তবুও নতুন করে এখানে আবাসিক ফ্ল্যাট তৈরি করছেন ভবন মালিকরা। ঝুঁকি নিয়ে বিকার নেই তাদের। জানা ছাড়া তো আর এখানে অন্য, এটাতে তো আপনার আগুন লাগে না, এটা তো নিভে যায়। এবার নিশ্চয়ই জেনে বুঝিয়ে দিচ্ছেন? জি, জেনে বুঝিয়ে দিচ্ছেন তো। এখন যদি আবার আগুন লাগে তাহলে ইনশাল্লাহ লাগবে না। ভবনটির মালিক দুই ভাই হাসান সুলতান চতুর্থ তলায় আর মোহাম্মদ সোহেল পরিবার নিয়ে বাস করছেন তৃতীয় তলায়। ভবনের নিচ তলাতেও বেশ কয়েকটি প্লাস্টিকের কাঁচামালের দোকান আর গুদাম। এগুলো ভাড়া দেয়া হয়েছে 2 বছর ধরে। এটা হলো র ম্যাট্রিক্স, এগুলা দিয়ে বিভিন্ন আইটেম তৈরি হয়, যেরকম বল, বালতি, কলম। তো এগুলা তো আপনার আগুন লাগার কোনো কিছু না, না এটা আপনি আগুন লাগাই দিলেও আপনার আগুন লাগবে না। আগুন লাগার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সহায়ক ভূমিকা পালন করে। চুড়িহাট্টা বিস্ফোরণের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন এই কর্মকর্তা। তিনি জানান, দোতলায় বদ্ধ ঘরে গ্যাস জমা ছিল, সেখানে আগুন জ্বালানোর পরেই বিস্ফোরণ ঘটে। আশেপাশে যখন ছড়িয়ে যায়, ওখানে হোটেল ছিল, হোটেলের আমরা দেখা যায় যারা কাজ গ্যাস সিলিন্ডার ছিল কাজ করছিল এবং চারিদিকে আগুন লেগে যায়। আসলে সেই হোটেলগুলো এখনও আছে চুড়িহাট্টা মোড়ে। এখনও খোলা গ্যাস সিলিন্ডারেই রান্না হচ্ছে হোটেলগুলোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে এই মামলা করেন একজন নিরাপত্তা পরিদর্শক। সেখানে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এদিকে 6 দফা দাবি পূরণ না হওয়ায় আজ ক্যাম্পাসে বিক্ষোভ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা। এর আগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেট সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট। আহত হন অর্ধ শতাধিক। এজন্য ছাত্রদলকে দায়ী করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল পাল্টা দায়ী করেছে ছাত্র শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগকে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের কয়েক জেলায় সমাবেশ করবে বিএনপি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে আজ লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে। এর মধ্যে প্রস্তুত রয়েছে সমাবেশ স্থল, অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। আজ কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান, নওগাঁয় মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে আব্দুস সালামের অংশ নেবার কথা রয়েছে। বরিশালে একটি বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির 1 নম্বরে নাম নেই মহানগর বিএনপি নেতার। আর এতেই ক্ষুব্ধ তার অনুসারীরা। তারা হট্টগোল করেছে শিক্ষা বোর্ডে। হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বোর্ড চেয়ারম্যান। এই হট্টগোল বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে। গেল সোমবার হঠাৎই চেয়ারম্যানের কক্ষে ঢুকে পড়ে 30 থেকে 40 জন যুবক। নগরীর একটি বিদ্যালয়ের প্রস্তাবিত কমিটিতে সভাপতি পদে মহানগর বিএনপির সদস্য সচিবের নাম 2 নম্বরে কেন? বোর্ড চেয়ারম্যানের কাছে সেই কৈফিয়ত চায় তারা। স্যারের কাছে আমি ছিলাম, আমরা স্যারের ওখানে যে কোনো একটা দাবি নিয়ে গেছিল, তাই পরবর্তীতে সেখানে স্যারের সাথে ওনাদের ব্যাপক কথাবার্তা হয়েছে এবং এক পর্যায়ে আমরা কিছু উত্তেজনামূলক প্রচারণা করছে। আব্দুল ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সভাপতি পদে 3 জনের নাম প্রস্তাব করে স্কুল কর্তৃপক্ষ। এর মধ্যে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতার স্ত্রী রোকেয়া বেগম, বিএনপি নেতা জিয়াউদ্দিন শিকদার এবং মারুফ হোসাইনের নাম রয়েছে। এর মধ্য থেকে একজনকে সভাপতি নির্ধারণ করবে বোর্ড। এর আগে যে কমিটিটা 5 আগস্টের পরে সরকার করে দিয়েছিল, সেটাতে অ্যাডহক কমিটি গঠন করতে হবে, তাই ওই কমিটিটা ভেঙে গেছে।
তো স্বাভাবিক নিয়মে আমার অ্যাডক কমিটি গঠন করতে হবে। তো অ্যাডক কমিটি গঠন করতে যে আমি সরকারি নিয়মে বা অ্যাডক কমিটি গঠনের যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে থেকে যাচ্ছি। 3টা নাম বোর্ডে মানে প্রথমে আমি বিভাগীয় অফিসে পাঠিয়েছি, বিভাগীয় কমিশনার বরাবর, তিনি অ্যাপ্রুভ করে দেওয়ার পর ওই নামগুলোকে আবার বোর্ডে পাঠিয়েছি। চেয়ারম্যানের কক্ষে ঢুকে হট্টগোলের ঘটনায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে শিক্ষা বোর্ডে, তটস্থ বোর্ড চেয়ারম্যানও। কমিটি নির্ধারণ ক্ষেত্রে আমি 1 নম্বরই বেশি ফলো করা হয়। স্যার আমরা আবদার করি না, আপনার কাছে একটা আবদার, যদি 2 নম্বর কেজি শিখদের আছে এইটা আমাকে দেন। ইয়াং পোলাপন তো এখন হঠাৎ রক্ত গরম। আমার বোর্ডে আল্লাহ যতদিন রিজিক রাখবে ততদিন আমি এখানে থাকবো। আর যদি গভর্নমেন্ট কালকের বলে যায় খোদা হাফেজ, আমি কালকের চলে যাব। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের অভিযোগ, আওয়ামীপন্থী একজনকে সভাপতি করতে চাইছে প্রশাসন। তবে শিক্ষা বোর্ডে কে বা কারা হট্টগোল করেছে তা জানা নেই বলেও দাবি তার। আমি ঢাকায়, তো আমি তো বলতে পারতেছি না আসলে বিষয়টা কি কোনো ষড়যন্ত্র কিনা না, এটা আসলে আমি এখন ক্লিয়ার হতে পারতেছি না। হেডমাস্টার আমার নাম 1 নম্বরে দিয়ে প্রস্তাব পাঠাইছিল বিউ কমিশন, ওখানে বিউ কমিশন নাকি আমার নামটা নিচে দিয়ে 1 নম্বর সালাম মে আওয়ামী লীগের নেতা তার ওয়াইফের, তার বোর্ডবাসী সবাই তো আওয়ামী লীগ। শিক্ষা বোর্ডের তথ্য বলছে 5 আগস্টের পট পরিবর্তনের পর বরিশালের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি করা হচ্ছে বিএনপি নেতাদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চুরির টাকা উদ্ধার করতে কোমলমতিদের খাওয়ানো হয়েছে চাল পড়া। ঝিনাইদহের একটি সরকারি প্রাথমিকে ঘটেছে এমন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা। এমন কাণ্ডে জড়িত শিক্ষকদের আইনের আওতায় আনার দাবি তাদের। তোমরা সবাই চাল পড়া খাইছো? কে খাওয়াইছে তোমাদের চাল পড়া? বিদ্যালয়ে হচ্ছে কুসংস্কার চর্চা। ঝিনাইদহ সদরের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে চাল পড়া। এমন কাণ্ড ঘটিয়েছেন স্কুলেরই 2 শিক্ষক। আমি খাইছি, আমি চুরি করিনি বলে আমার কিছু হয়নি। ম্যাডামের 2000 টাকা চুরিয়েছে, এজন্য আমাদেরকে চাল পড়া খাইছে। আমার সাথে আমার বন্ধুরা ছিল, ওদের কিছু হলো না। তারপর টুতি পড়ে না কিসে পড়ার জন্য ওর চাল পড়া খাওয়ার নাম রাফি, ওর বমি হয়েছে, বমির সাথে হালকা একটু রক্ত উঠেছে। শিক্ষক ইমরানা খাতুন তৃপ্তি জানান, গত সোমবার তার ব্যাগ থেকে খোয়া যায় 2000 টাকা। ক্লাসের বাচ্চারা অভিযোগ আনে তাদেরই এক সহপাঠীর বিরুদ্ধে। বাচ্চাদের কথাতেই এমন কাজ করেছেন দাবি শিক্ষকদের। অভিনয় করে একটা ফু দিল, এবার ওরা নিজেরাই ওইটা ভাগ বন্টন করে খাইলো। যে বাচ্চাটাকে চোর হিসেবে, সেটা আমাদের হেড ম্যাডাম আবার কোলের মধ্যে আদর করে বললো, আব্বু আমার ভয় পাওয়ার কিছু নেই, টেনশন করো না। বাচ্চাদের সামনে তো ওকে চোর বলা গেলে ও তো স্কুলে আসতে সম্মানহানি হবে, যাতে ও বেঁচে যায়। সে কারণে আমি বললাম ওই যে ও খেলো, তখন আমরা বলছি দেখো তো চুরি করেনি, চুরি করলেই তো আসলে জানোই তো মুখ কেটে যেতে পারতো, তাই দেখো চোর না, ওকে আর চোর বলবা না। চাল পড়বো কেন? আমি কি চাল পড়তে পারি? বাচ্চাদের সামনে এমনি ফু দিলে কি চাল পড়া হয়ে যায়? বাচ্চারাই বাচ্চাদের ধরে নিয়ে এসেছে, অনেকগুলো বাচ্চা ওখান থেকে চাল নিয়ে ওরা খাইছে। এমন ঘটনার পর থেকে স্কুলে যেতে ভয় পাচ্ছে অনেক শিক্ষার্থী। ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রাও। ছেলেবেলা তো এখন ভয়তে আতঙ্কে যাবে না স্কুলে, লেখাপড়ার ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল। চাল পড়া খাইছে, এরই বদলি ভয়তে যাচ্ছে না, আবার খাবে বিদায় এই ভয়তে যাচ্ছে না। শিক্ষকদের তো আইনের আওতায় আনার পর্যায়ে চলে গেছে, তারা সচেতন মানুষ। এই কাজ কিভাবে করে তারা? এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ বেগম। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। চালপড়া খাওয়াবে কেন? আমি আমার ওই ক্লাস্টার যে অফিসার তাকে কালকে রাতে বলছি, আজকে যাওয়ার কথা, তার জানি আজকে আমাকে রিপোর্ট করার কথা। স্কুলটিতে বর্তমানে 143 জন ছাত্রছাত্রী পড়ছে, শিক্ষক আছেন 6 জন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দায়িত্বশীল জায়গায় থেকে বিভক্তি আনে ও গণঅভ্যুত্থান বিফলে যায় এমন বক্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বাংলা একাডেমিতে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, গোটা জাতি তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমাদের আন্দোলনের ফসল হিসাবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে যে ঐক্য গড়ে উঠেছিল তার সবচেয়ে বড় নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ঐক্য বিনষ্ট হওয়ার জন্য কোনোভাবেই রাজি নয়। এই ঐক্যকে আরো কঠিন এবং ইস্পাত কঠিন সুদৃঢ় ঐক্য নিয়ে আসার জন্য এখন পর্যন্ত আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলন সফল করেছেন। তারেক রহমান সাহেব যখনই আসবেন, এই দেশে পা রাখবেন, দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে। ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন, এই জাতিকে নেতৃত্ব দেবেন। বিভক্তি সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে দায়িত্বশীল লোকদের বিরত থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে। এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই আগস্টের কথা আপনারা বলছেন, সেই জুলাই আগস্টের যে অর্জন, সেই অর্জন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে, সেটা যেন না হয়। কুয়েটের ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন মির্জা ফখরুল। শক্ত করে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সাথে ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে ফ্যাসিস্টের দোসরদের বিচারের আওতায় আনার কাজ চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে পিআইবিতে তারুণ্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, ভবিষ্যতে দেশ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারুণ্যের শক্তিকে ধারণ এবং উদযাপনে দেশ জুড়ে পালিত হলো তারুণ্যের উৎসব 2025। রাজধানীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে সমাপনী অনুষ্ঠানে জুলাই বিপ্লব নিয়ে আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়। বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আগামীর দেশ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে লক্ষ্যে রাজনীতি সহ অন্যান্য ক্ষেত্রে তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে ধারণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে এই তরুণদের আকাঙ্ক্ষা মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। তিনি বলেন, যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে, ভোটাধিকার হরণ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। 2014 এবং 2018 সালে নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। সরকারের থেকে রাষ্ট্র পরিচালনার এই অভিজ্ঞতা ভবিষ্যতে নতুন বাংলাদেশ নির্মাণে কাজে আসবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। আমরা এতদিন রাষ্ট্র, সরকার এই বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, এখন আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালের বিতর্কিত 10ম সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা 33 ডিসিকে ওএসডি করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সময়ের এই ডিসিরা বর্তমানে যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালের একতরফা নির্বাচন বর্জন করেছিল প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত। তবে 2018 সালে তারা ভোটে এলেও আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে। রিটার্নিং অফিসার হিসেবে সে সময়ের ডিসিদের ভূমিকা বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ওঠে। এর অংশ হিসেবে ওএসডি করা হলো 33 জনকে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন তারা।
এদের মধ্যে রয়েছেন আলী আকবর, হেলাল হোসেন, শহীদুল ইসলাম, সারোয়ার মুর্শেদ চৌধুরী, সুলতানা পারভিন, অঞ্জন চন্দ্র পাল, কবির মাহমুদ, মাহমুদুল আলম, হায়াতুদ্দৌলা খান। নাম আছে দাউদ ইসলাম, মাজিদুর রহমান খান, AZM নুরুল হক, SM অজিউর রহমান, মাসুদ আলম সিদ্দিক, গোপাল চন্দ্র দাস, মতিউল ইসলাম চৌধুরী, ডক্টর সাবিনা ইয়াসমিন, ডক্টর মোহাম্মদ আতাউল গনি, আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাজী এমদাদুল ইসলামেরও। ওএসডি হয়েছেন SM মোস্তফা কামাল, কাজী আবু তাহের, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আব্দুল আহাদ, আনারকলি মাহবুব, সৈয়দা ফারহানা কাউনাইন, মাহমুদুল কবির মুরাদ, মোহাম্মদ আবুল ফজল মীর, মইনুল ইসলাম, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, AKM মামুনুর রশিদ, SM আব্দুল কাদের ও ডক্টর KM কামরুজ্জামান সেলিম। একই কারণে এর আগে 12 ডিসিকে ওএসডি করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গত 9 ডিসেম্বর দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের 3টি নির্বাচনে নানা অভিযোগের বিষয়ে জানতে 30 জন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জবাবদিহিও করেছিল। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। নির্দিষ্ট জামানতের বিপরীতে বছরে 10 থেকে 20% লভ্যাংশ, সেই লাভের আশাতেই সমিতির সদস্য হয়েছেন অনেকে। লাভ তো দূরের কথা, এখন সঞ্চয়ের টাকাই ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় সাতক্ষীরার পাটকেলঘাটার 13,000 গ্রাহক। অভিযোগ, বছরের পর বছর ধরে মানুষের সঞ্চয় করা এই টাকায় ব্যক্তিগত সম্পদ গড়েছেন সমিতির পরিচালক। ক্ষুদ্র ব্যবসায়ী আনন্দ ঘোষ 1 দশক আগে পাটকেলঘাটা শ্রমজীবী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য হন। একে একে সদস্য করেন পরিবারের আরও 3 জনকে। সঞ্চয় জমেছে 10 লাখ, কিন্তু সেই টাকা তুলতে গেলেই সমিতির যত টালবাহানা। নিয়ে তো মানুষের জীবন, তাই না? ভবিষ্যতে একটা ধীরে সঞ্চয় করি, একটা বেশ কিছু টাকা হবে, সেটা একটা কাজে লাগাতে পারবো, এই আশাই আর কি। টাকা চাই, কিন্তু টালবাহানা করেন, আজ না কাল দেবো। একইভাবে সঞ্জয় বিশ্বাসও স্ত্রী, 2 সন্তান সহ এই সমিতির সদস্য। 18 বছর ধরে জমা করা 22 লাখ টাকা তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকেও। বছরের সঞ্চয়ী টাকার 10 থেকে 20% লাভ, এই ফাঁদেই ধরা পড়েছেন সাতক্ষীরার প্রায় 13,000 গ্রাহক। আনতে গেলে আজ না কাল অমুক দিন তমুক দিন, এই করে 2 বছর করে বছরে যত টাকা জমা হবে এর ভারে 10% কি 15% কি 20% এসবে আমাদের একটা লাভ দেওয়া হবে, এইসবে আমরা টাকা রাখি। আমার দিয়ে আর আমার বাবার দিয়ে আর আমার মায়ের দিয়ে 3 জনের 25 লক্ষ টাকা আছে। সমিতির কার্যালয়ে যমুনা টেলিভিশন। আমি এই খাতা কলমের এইগুলো আমরা মেন দিলে যাই, ও আমার নলে অবস্থা বেগতিক দেখে ছটকে পড়ার চেষ্টা স্টাফদের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজের গাড়ি বাড়ি এবং এতিমখানা, নিজের বাড়ি, প্রাইভেট গাড়ি ইত্যাদি ইত্যাদি করেছে। তোর কল্পনা যে এইগুলো টাকা আত্মসাৎ করে আমি পাড়ায় চলে যাবো, লুকায় চলে যাবো। অভিযোগের সত্যতা জানতে শেখ রহমত আলীর বাড়িতে যমুনা টেলিভিশন জানালেন 32 কোটিরও বেশি সঞ্চয় জমা আছে তার কাছে। গ্রাহকরা আটকা পড়ে গেছে, বড় বড় টাকা ইনভেস্ট করা ছিল ব্যবসায়, সেই টাকাগুলো হচ্ছে না। যেমন ইট ভাটায় ইনভেস্ট করা আছে, ব্যবসায় ইনভেস্ট করা আছে, কন্ট্রাক্টের কাজে ইনভেস্ট করা আছে, সে কন্ট্রাক্টের কাজ শেষ হয়েছে কিন্তু ফান্ড পেলে যাচ্ছে না, সেই টাকা তুলতে পারছি না। এই কারণে গ্রাহকদের টাকা দিচ্ছি না, তা না দিচ্ছি। এরই মধ্যে সমিতির বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে জেলা সমবায় অফিসে। মুখোশধারী লোক থাকে, তারা বিভিন্নভাবে চেষ্টা করে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করার জন্য। তো এরকম কিছু কথাবার্তা ওখানে আছে। আমার জানা মতো আমি এখানে জয়েন করার পরে ওই সংগঠন 15 কোটি টাকাকে আমি তাদের প্রেশার ক্রিয়েট করে শোধ করিয়েছি আর কি, 15 কোটি টাকা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। লক্ষাধিক মানুষের ভোগান্তি কমাতে সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু মেয়াদ পার হবার পরও টাঙ্গাইলের কালীহাতি থেকে রতনগঞ্জ পর্যন্ত সড়কটি রয়ে গেছে আগের রূপেই। 11 কোটি টাকার প্রকল্প অসম্পূর্ণ রেখেই উধাও ঠিকাদার। সড়ক বিভাগের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি। এবড়ো-থেবড়ো অমসৃণ এই পথে প্রতিদিন চলাচল করে লাখো মানুষ। 9 কিলোমিটার সড়কটি 12 ইউনিয়নের মানুষের জন্য ভোগান্তির কারণ।
বেহাল এই সড়কের দেখা মিলবে টাঙ্গাইলের কালীহাতি বাসস্ট্যান্ড থেকে রতনগঞ্জ সিএনজি স্ট্যান্ড পর্যন্ত। 9 কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগিতা হারিয়েছে বহু আগেই। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলাবালুতে নাকাল হতে হয় যাত্রী চালকদের। এখন রাস্তাটা মেরামত হয়ে গেছে, আমরা তো মেলা দিন ধরে ভেঙে হয়ে গেছে গা, ধুলাবালু খাইয়া জীবন শেষ। পুরা সমস্যা, রাস্তা ভাঙাচুরা, গাড়ি চালান জানা, মেলা দিন ধরে হয়ে গেছে গা, রাস্তা গাতাঘাত হয়ে গেছে গা জায়গায় জায়গায়। একটা যাত্রী তাহলে 5 মিনিট বসলে তারা ধুলাবালু সকাল লাগা জায়গায়, আমাদের কামাই কম হয়। আমাদের যেখানে দোকানপাট, গাড়ি গুড়ি চালানো, চার টাকা পাংচার, আমাকে খানা দোকানপাটের ময়লা কারণে এখান থেকে লোক চলাচল খুব দুর্ভিক্ষ হয়ে দাঁড়াইছে। অথচ 11 কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কারে 2023 সালে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদ মনসুর কনস্ট্রাকশন জয়েন্ট ভেঞ্চার হাসান টেকনো লিমিটেড। সেই প্রকল্পের মেয়াদ ছিল 30 ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে কাজ তো শেষ হয়নি, উল্টো 5 আগস্টের পর থেকে উধাও ঠিকাদার। এর আগে যারা ছিল ক্ষমতায় তারা তো মনে করেন যে করে নেই, আর আমাদের তো নিত্য নিয়ত দুর্ভোগ পাই দিতেছে। মনে করেন ধুলাবালিতে দোকানই করা যায় না। রাস্তাতে আসলে আমাদের ধুলাবালি লাগতে ঢুকে অনেক কষ্ট হয়, ভাঙাচোরা রাস্তা অনেক জায়গা খেতে হয়, রাস্তায় বিভিন্ন সমস্যা হয়, যানজট থাকে সবসময়, রাস্তা ভালো না, রাস্তা ভালো তাহলে যানজট থাকবো না। ঠিকাদারকে কয়েক দফা তাগাদাপত্র দিয়েছে সড়ক বিভাগ, তাতেও মিলছে না সমাধান। ওনাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, এক পর্যায়ে ফোন রিসিভ করে বললো যে আমরা কাজটা সহসাই করব। কাজটা কেন করে না, বারবার তাগাদাপত্র দেওয়া হচ্ছে এবং কাজটা যেন তারা দ্রুত করে সেই তাগাদা দেওয়া হয়েছে। পরবর্তী যদি কাজটা না করে আমাদের দরপত্রের শর্তাবলী অনুযায়ী তাদের কাজটা বাতিল করার জন্য সুপারিশ করা হবে। এই বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার। ওভার স্পিড, ওভারটেকিং এর পাশাপাশি যত্রতত্র পার্কিং ও পারাপারের কারণে দুর্ঘটনার আতুর ঘরে পরিণত হয়েছে এই সড়ক। তবুও কেন মৃত্যুর এই মিছিল থামানো যাচ্ছে না, সে বিষয়ে জানবো বিস্তারিত আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিবের কাছ থেকে। সাকিব, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কি জানতে পারলেন? ইশরাত, আসলে আপনি যে কারণগুলো বললেন সে কারণের পাশাপাশি আরো বেশ কিছু কারণ রয়েছে এই মহাসড়কটিতে আসলে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ার পেছনে। এই মুহূর্তে আসলে শীতের এই সময়টিতে বেশ ঘন কুয়াশা পড়ে রাতে এবং ভোরের বেলায়, সেটিও কিন্তু দুর্ঘটনার একটি বড় কারণ। এবং এছাড়াও কিন্তু যে ওভারলোডিং এরও একটি বিষয় রয়েছে, অনেক যানবাহনে আসলে ওভারলোড করে আসলে চলাচল করে, সে কারণে কিন্তু একটি দুর্ঘটনা হয়। অর্থাৎ নানা রকমের কারণ কিন্তু তৈরি হয়েছে এই মহাসড়কে আসলে দুর্ঘটনার জন্য। আমরা এ বিষয়ে আসলে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছিলাম। মূলত আসলে এই মহাসড়কটিতে যেসব নির্দেশনা দেওয়ার কথা, থাকার কথা, সেগুলো সবই রয়েছে। মূল এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার গতিতে চলার কথা এবং সার্ভিস লেনে 40 কিলোমিটার গতিতে চলার কথা, কিন্তু সেগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আসলে জনসাধারণ কিংবা যানবাহনের চালকরা কিন্তু সেগুলো মানছে না। তবে এ ব্যাপারে আসলে এখানে যে হাইওয়ে পুলিশ রয়েছে, হাসারা হাইওয়ে পুলিশ, তাদের আমরা তদারকি দেখি, আবার অনেক সময় সে তদারকিতে কিন্তু ধীর গতিও রয়েছে। আরেকটি বিষয় আমাদের পর্যালোচনায় যেটি পরিলক্ষিত হয়েছে সেটি হচ্ছে যে এখানে যে হাইওয়েটি রয়েছে সেখানে কিন্তু প্রায় 30 কিলোমিটার ঢাকা মাওয়া পর্যন্ত, কিন্তু পুরো এই হাইওয়েটিতে কিন্তু আসলে মাত্র 33 জন হাইওয়ে পুলিশ সদস্য রয়েছে এটি মনিটরিং করার জন্য, যেটি কিন্তু আসলে একটি চলে। এবং এই যে মহাসড়কটি সেখানে কিন্তু 8টি যে আসলে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো কিন্তু পুলিশের তত্ত্বাবধানে নেই, সেটি এক্সপ্রেস সংশ্লিষ্টরাই তত্ত্বাবধান করে, সেটি কারণে কিন্তু সঠিকভাবে মনিটরিং করা যাচ্ছে না বলেও তারা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী, যে শৃঙ্খলা রক্ষায় যারা কাজ, অনেকগুলো কারণের কথা জানালেন আমাদেরকে, ধন্যবাদ আপনাকে সাকিব। কুড়িগ্রামে পুকুরে বিভিন্ন মাছের সাথে গলদা চিংড়ি চাষে সফলতা পেয়েছে মৎস্যজীবীরা। এতে মাছ চাষের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে এই অঞ্চলে। সরকারি বেসরকারি সহায়তা পেলে অর্থনীতিতে বড় অবদান রাখার আশা স্থানীয়দের। দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, মৎস্য চাষে জড়িত 20,000-এর বেশি মানুষ। স্থানীয় মৎস্যজীবীরা কার্প, পাঙ্গাস, সিলভার কাপ সহ দেশি নানা প্রজাতির মাছের চাষ করে থাকেন। তবে এবারই প্রথম পরীক্ষামূলকভাবে জেলা সদর ও রাজারহাট উপজেলার 10 জন কৃষক
4টি মিঠা পানির পুকুরে গলদা চিংড়ির চাষ করেছেন। মিলেছে কাঙ্ক্ষিত সফলতাও। এছাড়া উৎপাদন খরচ কম হওয়ায় আগ্রহ তৈরি হয়েছে অন্যান্য মৎস্য চাষিদের। কেজিতে 10টা করে আসবে, 100 কেজির আশা করতেছি। যদি 100 কেজি আসে তাহলে বাজার দর 1000 টাকা করে ধরলো 1 লাখ টাকার মতো আমি হয়তো বা পাবো। এর আগে আমরা খেতে পারি না, দাম বেশি, দেখিও নেই। এবার চাষ করলো, দেখলাম, দেখার পরে যে মাছ ভাজে খায় স্বাদ লাগে। মিশ্রিত যে পোনা মাছের সঙ্গে বাংলা মাছের সঙ্গে যে গলদা চিংড়ি মাছ চাষ করছে অনেক লাভবান হওয়া যাবে, কারণ এটা অনেক লাভবান ব্যবসা। কারণ সামনে বছর আমিও এটা এই চিংড়ি মাছের চাষ করব। গলদা চিংড়ি মাছ খুব ভালো ফলন হচ্ছে এবং সাইজে বড় হয়েছে, হ্যাঁ, এবং লাভবান হবে। পুষ্টি চাহিদা পূরণে জেলায় গলদা চিংড়ি চাষে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে PKSF। গলদা চিংড়ির প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি এবং তাদেরকে এই গলদা চিংড়ি চাষের যাবতীয় কারিগরি সেবা প্রদান করেছি। এবং এই অঞ্চলে যেহেতু মানুষ কার্প জাতীয় মাছের বাইরে চাষ করে না, কাজেই এই গলদা চিংড়ি এই অঞ্চলের জন্য একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। 6 থেকে 8 মাসের ভিতরে বাজারজাতকরণ করা সম্ভব হয়, যার কারণে একদিকে যেমন এই এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। গলদা চিংড়ি চাষে সরকারি বেসরকারিভাবেও চাষিদের উদ্বুদ্ধ করছে উপজেলা মৎস্য অফিস। গলদা চিংড়িটা এই উপজেলায় নতুন এবং এই গলদা চিংড়িটা যদি উৎপাদনমুখী হতে থাকে সেক্ষেত্রে আমাদের রাজারহাট উপজেলা তথা আমাদের কুড়িগ্রাম জেলার যে গলদা চিংড়ির চাহিদা, চিংড়ি একটা খুব সুস্বাদু মাছ, সেই চাহিদাটা আমরা ফুলফিল করতে পারবো। রফতানিযোগ্য গলদা চিংড়ি চাষ এই অঞ্চলে ব্যাপকভাবে শুরু হলে মৎস্য চাষিদের লাভের পাশাপাশি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মজা না খেলে মুখে লাগাবে, তোকে আর দিব না। একা একা খাচ্ছ, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণসল সসের বস। আগুনে পুড়ল পটুয়াখালী বাউফলের একটি পাঠাগারের পরিত্যক্ত ভবন। গতরাত 1:15টার দিকে পৌর শহরের পাবলিক মাঠের পার্শ্ববর্তী পাঠাগারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় 1.5 যুগ ধরে পাঠাগারের পুরাতন ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানে তুলা ও ফার্নিচার ব্যবসায়ীরা নিজেদের মালামাল রাখতেন। অগ্নিকাণ্ডে ভবনে থাকা ব্যবসায়ীদের 5 লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখানে আমার কিছু মালামাল আছে আমার ছোট ভাইয়ের, এই মালামালের সন্ধান পেয়ে দৌড়ে চলে আসছি, এসে দেখলাম আগুন লাগছে। পানি শেষ হয়ে গেছে, তারপরে এই বাংলা বাজার খাল থেকে পানির লাইন দিয়ে তারপরে পানি নিবাইতে আছে, আগুন নিবাইতে আছে। ক্ষমতায় টিকে থাকতেই যুদ্ধ জিইয়ে রাখতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মেয়াদ শেষের 9 মাস পরও নির্বাচন না দেয়ায় এমন অভিযোগ উঠছে নানা মহলে। তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে জরিপ বলছে ইউক্রেনে এখনও যথেষ্ট জনপ্রিয় জেলেনস্কি। তার জরুরি অবস্থায় নির্বাচন না দেওয়ার সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাও রয়েছে, আছে জনগণের সমর্থনও। ভলোদিমির জেলেনস্কির 5 বছরের প্রেসিডেন্সি শেষ হওয়ার কথা ছিল 20 মে 2024, কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভব হয়নি নির্বাচন আয়োজন। স্বাভাবিক মেয়াদের পরও ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আরও প্রায় 9 মাস ধরে। 3 বছর পূরণের পথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এমন সময় বেঁকে বসেছে অস্ত্রের যোগানদাতা যুক্তরাষ্ট্র। সহায়তা বন্ধ তো হয়েছেই, জেলেনস্কির প্রেসিডেন্ট পদের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কির নিজের দেশের মানুষ কি ভাবছে? গবেষণা প্রতিষ্ঠান জার্নাল অফ ডেমোক্রেসির তথ্য অনুযায়ী দেশটির প্রায় 70% মানুষই চায় না এই সময়ে নির্বাচন হোক। এমনকি বিরোধীরাও বলছেন ইউক্রেনের জন্য ভোটাভুটি সঠিক সিদ্ধান্ত হবে না এখন। তাছাড়া যুদ্ধের কারণে গেল 3 বছর ধরেই সামরিক আইন জারি রয়েছে ইউক্রেনে। মার্শাল ল চলাকালীন কোনো ধরনের নির্বাচনের আয়োজন দেশটির সংবিধানের পরিপন্থী। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, সামরিক আইন তুলে দেওয়ার মতো পরিস্থিতি হলেই হবে নির্বাচন। যুদ্ধ শেষ হলেই তুলে দেয়া হবে সামরিক আইন, আর সামরিক আইন তুলে দেওয়ার পরপরই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে।
ভোটার নিবন্ধনকে এই মুহূর্তে ইউক্রেনের নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে রাশিয়ার দখলে চলে যাওয়া এলাকাগুলোয় বাস করেন প্রায় 50 লাখ ইউক্রেনীয়। যুদ্ধে সক্রিয় সেনার সংখ্যা 10 লাখ। যুদ্ধের ময়দান ছেড়ে ভোট দেয়া যাদের পক্ষে অসম্ভব। অনেকের মতে এমন পরিস্থিতিতে নির্বাচন হলে ভোটার উপস্থিতি এত কম হতে পারে যে নির্বাচিত প্রেসিডেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে। নিরাপত্তাও একটি বড় ইস্যু। রাশিয়ার তরফ থেকে সাইবার হামলার শঙ্কাও করছে দেশটি। দুশ্চিন্তা রয়েছে নির্বাচনী ব্যয় নিয়েও। ক্ষমতা টিকিয়ে রাখতে ইচ্ছে করে নির্বাচন দিচ্ছেন না প্রেসিডেন্ট জেলেনস্কি, এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন অনেক বিশ্লেষক। বলছেন এখনও ইউক্রেনের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা জেলেনস্কি। নির্বাচন হলে তার জয়ের সম্ভাবনাই বেশি। সাম্প্রতিক এক জরিপ বলছে দেশটির 58% নাগরিকই আবারও প্রেসিডেন্ট হিসেবে চান জেলেনস্কিকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দিল্লির ইতিহাসে নতুন অধ্যায়ে জুড়তে যাচ্ছেন বিজেপির রেখা গুপ্ত। মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে টেক্কা দিলেন বাঘা বাঘা সব রাজনীতিকদের সাথে। বৃহস্পতিবার ঐতিহাসিক রামলীলা ময়দানে হবে অভিষেকের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও। সেই শুভক্ষণেই শপথ গ্রহণ করবেন তিনি। চতুর্থবারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন কোন নারী। ভারতের হার্ট অব পলিটিক্স দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তর নাম ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। মুখ্যমন্ত্রী কে হবেন ফল ঘোষণার পরই হচ্ছিল চর্চা। বুধবার দিল্লির দফতরে বসেন নবনির্বাচিত বিজেপি বিধায়করা। বহু হিসাব নিকাশের পর শালিমার বাগ কেন্দ্র থেকে নির্বাচিত রেখা গুপ্তের গলায় যায় জয়মাল্য। 50 বছরের রেখা স্নাতক করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দৌলত রাম কলেজ থেকে। 1992 সালে সেখান থেকেই তার রাজনীতিতে হাতেখড়ি। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতিও নির্বাচিত হন। দিল্লির পুরুষতান্ত্রিক রাজনীতিতে এর আগে মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন মাত্র 3 জন নারী। 1998 সালে মাত্র 52 দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ। তিনি ক্ষমতাসীন বিজেপির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন। সুষমা স্বরাজের পর 2013 সাল পর্যন্ত গদি সামলেছিলেন কংগ্রেসের শীলা দীক্ষিত। 2024 সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন আম আদমি পার্টির আতিশি মার্লেনা। এই বিজয়ে উচ্ছ্বসিত রেখা গুপ্ত কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি। अपनी पार्टी के शीर्ष नेतृत्व को और दिल्ली की जनता को প্রথমেই ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমি কৃতজ্ঞ আমার দলের সকল সদস্য এবং দিল্লির জনগণের প্রতি যারা আমার উপর আস্থা রেখেছেন। দীর্ঘ 27 বছর পর দিল্লির ক্ষমতা বিজেপির কাছে এসেছে, এর মর্যাদা আমি দিব। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে রেখা গুপ্তকে মনোনীত করায় রাজনৈতিক মহলে ছড়িয়েছে চমক। কারণ একই নির্বাচনী আসনে গত 2 মেয়াদে আম আদমি পার্টির প্রার্থীর কাছে তিনি হেরেছিলেন। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।